আসসালামু আলাইকুম। ২০২৫ সালের আইসিটি ময়মনসিংহ বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের ১ম পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাব বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল নিয়ে। তো আর দেরি কোনো চলো শুরু করি। প্রশ্ন ১, এই অধ্যায় থেকে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে মোট প্রশ্ন এসেছিল ৩টা। কয়টা এসেছিল? ৩টা, অর্থাৎ ৩০ মার্ক এসেছিল। তো প্রশ্ন ১, প্রথমে আমরা উদ্দীপক পড়ব, তারপর উদ্দীপক অনুযায়ী উত্তর করার চেষ্টা করব। তো এখানে একটা দৃশ্যকল্প 1 দেওয়া, এখানে দৃশ্যকল্প 2 দেওয়া। তো এই দৃশ্যকল্পটা দেখে তোমাকে বুঝতে হবে এটা কি নিয়ে বলা হয়েছে, আর এটা এই যে বৈশিষ্ট্য পড়ে বুঝতে হবে এটা কি নিয়ে বলা হয়েছে। ওকে, তো প্রথম প্রশ্নটা যদি আমরা পড়ি, এই যে ন্যানো পার্টিকেল কি? ন্যানো পার্টিকেল কি? তো এই যে ন্যানো পার্টিকেল 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা হলে তাকে সাধারণভাবে ন্যানো পার্টিকেল বলা হয়। 1 থেকে 100 মিটার 100 ন্যানোমিটার 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা হলে তাকে সাধারণভাবে ন্যানো পার্টিকেল বলে। 2 নম্বর কোয়েকশন, সিমুলেশনের মাধ্যমে যুদ্ধক্ষেত্রের আবহাওয়া তৈরি করে সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব। তো সিমুলেশনের মাধ্যমে, তো এটা আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে হচ্ছে বিআর, এটা হচ্ছে বিআর। শুধু যে যুদ্ধক্ষেত্রে তা না, এই চিকিৎসা ক্ষেত্রে, তারপর ড্রাইভারদের প্রশিক্ষণের ক্ষেত্রে এটা কিভাবে ব্যবহার করা হয়। তো আমরা দেখি এখানে প্রশ্নের উত্তরে কি বলা হয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ ভিআর সিমুলেশন প্রযুক্তি একটি উন্নত প্রশিক্ষণ পদ্ধতি, যার মাধ্যমে সৈনিকদের বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো পরিবেশে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়। এই প্রযুক্তি কম্পিউটার নির্ভর গ্রাফিক্স এবং সেন্সর ব্যবহারের মাধ্যমে ত্রিমাত্রিক একটি কৃত্রিম পরিবেশ তৈরি করে, যেখানে সৈনিকরা ভার্চুয়াল অস্ত্র, যানবাহন, বিস্ফোরণ বা শত্রুর হামলার মতো ঘটনাগুলোর অনুকরণে অংশগ্রহণ করতে পারে। যেমন ভার্চুয়াল রিয়েলিটির সিমুলেশনের মাধ্যমে সৈনিকরা বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতিতে অনুশীলন করে যুদ্ধ কৌশল ও প্রতিক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করতে পারে। তো বিআর বা ভার্চুয়াল রিয়েলিটি যে যুদ্ধক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয় এটা সম্পর্কে বলা হয়েছে। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, যে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে দৃশ্যকল্প 1 এর প্রযুক্তিটি ব্যাখ্যা করো। এই যে দৃশ্যকল্প 1 এর প্রযুক্তিটি, এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হচ্ছে এআই। তো আমরা এটা দেখি কি বলা হয়েছে এখানে। এই যে উত্তর, উদ্দীপকের দৃশ্যকল্প 1 এর প্রযুক্তিটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যাকে সংক্ষেপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই বলা হয়। নিচে এই প্রযুক্তিটি ব্যাখ্যা করা হলো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে বস্তুত পক্ষে যন্ত্রের বুদ্ধিমত্তাকে বোঝায়। কিসের বুদ্ধিমত্তা? যন্ত্রের বুদ্ধিমত্তাকে বোঝায়। অর্থাৎ কোনো ঘটনা বা পরিস্থিতির সাপেক্ষে কোন যন্ত্র এবং কম্পিউটার কি ধরনের সিদ্ধান্ত নিবে তার সক্ষমতা পরিমাপন পদ্ধতি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার মূল উপাদান হলো, তো মূল উপাদান কি কৃত্রিম বুদ্ধিমত্তার? কৃত্রিম বুদ্ধিমত্তার মূল উপাদান হলো মেশিন লার্নিং, যন্ত্রকে অভিজ্ঞতা থেকে শিখতে সহায়তা করা। তারপর হচ্ছে ডিপ লার্নিং, মানুষের মস্তিষ্কের মতো কাজ করে এমন নিউরাল নেটওয়ার্ক। 3 নাম্বার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যে এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস, ভাষা বুঝে ও তৈরি করে। 4 নাম্বার কম্পিউটার ভিশন, ছবি ও ভিডিও বুঝতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার ক্ষেত্র হলো, এই যে কোথায় কোথায় ব্যবহার করা হয়: স্বাস্থ্য, রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা। 2 নম্বর শিক্ষা বুদ্ধিমত্তা সম্পন্ন শিক্ষা সহায়ক সফটওয়্যার। তারপর 3 নম্বর কৃষি ফসলের রোগ শনাক্ত, উৎপাদন পূর্বাভাস। 4 নম্বর ব্যবসা ক্ষেত্রে গ্রাহকদের আচরণ বিশ্লেষণ, অটোমেশন। 5 নম্বর প্রযুক্তি যেমন চ্যাটবট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন সিরি, অ্যালেক্সা। এটাই ছিল এআর গুরুত্ব বা এআর কার্যক্রম। কারণ এখানে কয়েছে প্রযুক্তিটি কি ব্যাখ্যা করতে, এতটুকু ব্যাখ্যা করলে হয়ে যাবে। তারপর 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে দৃশ্যকল্প 2 এ উল্লেখিত প্রয়োগ সময়ের সাথে সম্পর্কিত প্রযুক্তিটি জীবের জিন স্থানান্তরের মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য প্রাপ্তির প্রযুক্তি থেকে ভিন্নতর বিশ্লেষণ করো।
এই যে এখানে দেওয়া আছে 2 2 প্রথমটা কি কি বলছে যে একটা হচ্ছে মলিকুলার মেডিসিন, তারপর হচ্ছে জিন থেরাপি, 3 নম্বর হচ্ছে ডিএনএ ম্যাপিং অর অ্যানালাইসিস, 4 নম্বর হচ্ছে জিন ফাইন্ডিং। তো বলছে যে এখানে প্রশ্ন বলছে যে টিস্যুকল্প 2 উল্লেখিত প্রয়োগ সময়ের সাথে সম্পর্কিত প্রযুক্তিটি জীবের জিন স্থানান্তরের মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য প্রাপ্তির প্রযুক্তি থেকে ভিন্নতার বিশ্লেষণ করো। তো এখন আমরা এটার উত্তরটা দেখি। এই যে উদ্দীপকে দৃশ্যকল্প 2 উল্লেখিত প্রয়োগ সময়ের সাথে সম্পর্কিত প্রযুক্তিটি হলো বায়ো ইনফরমেটিক্স। প্রযুক্তিটির নাম কি? বায়ো ইনফরমেটিক্স। আবার জীবের জিন স্থানান্তরের মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য প্রাপ্তির প্রযুক্তিটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো একটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এবং একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বায়োমেট্রিক্স প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি থেকে ভিন্নতর। নিচে এদের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো। এই যে 1, বায়ো ইনফরমেটিক্স হলো এমন একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে বোঝার জন্য উপযুক্ত পদ্ধতি এবং সফটওয়্যার টুলস উন্নয়ন করে। অন্যদিকে বায়োটেকনোলজির মাধ্যমে কোনো প্রাণীর জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়াই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 2 নম্বর পার্থক্যটা কি? বায়ো ইনফরমেটিক্সের উদ্দেশ্য হলো জৈবিক প্রক্রিয়ায় সঠিকভাবে অনুধাবন করা। অন্যদিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূল উদ্দেশ্য হচ্ছে রিকম্বিনেট ডিএনএ তৈরি করে বিশেষ জিনকে ক্রোমোজোমের ডিএনএ অণু থেকে পৃথক করে কাজে লাগানো। তারপর এই যে 3 নম্বর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর প্রধান কাজ হচ্ছে জীববিজ্ঞান সংক্রান্ত কাজে ব্যবহৃত প্রয়োজনীয় তথ্য ও জ্ঞানকে বিকশিত করার জন্য সফটওয়্যার সামগ্রী তৈরি করা। অন্যদিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান কাজ হচ্ছে ত্রুটিপূর্ণ বা পরিবর্তিত জিনযুক্ত কোষে অন্য জীব থেকে কার্যক্রম বা ভালো জিন সংস্থাপন করে কর্মহীন জীবটিকে কার্যকর করে তোলা। 4 নম্বর, বায়োইনফরমেটিক্স প্রক্রিয়া বিভিন্ন গবেষণা যেমন সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, ডিএনএ ম্যাপিং, ডিএনএ অ্যানালাইসিস, জিন ফাইন্ডিং, জিনোম সমাগম, ড্রাগ নকশা, প্রোটিনের গঠন ইত্যাদি ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে। চিকিৎসা, গবেষণা, শিল্প এবং কৃষি সহ অন্যান্য অনেক ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যাপক প্রয়োগ রয়েছে। উপরের বর্ণনার আলোকে বলা যায় যে বায়োমেট্রিক্স প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি থেকে ভিন্নতর। দুইটা কিন্তু এক জিনিস না বা একই জিনিস না। তখন আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি এবং প্রতিমধ্যে পড়ব, তারপর উদ্দীপক অনুযায়ী উত্তর দিব। আইসিটি শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের সময় অসম বিরতিতে ডেটা ট্রান্সমিশনের কথা আলোচনা করলেন, যেখানে ক্লক সমন্বয়ের জন্য স্টার্ট ও স্টপ বিট পাঠানো যায়। তো স্টার্ট আর স্টপ বিট কোনটাতে লাগে এটা তোমাকে বুঝতে হবে। এটা হচ্ছে দৃশ্যকল্প 1 আর এটা হচ্ছে দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 2 হচ্ছে একটা টেলিভিশন থেকে আমরা শুধু তথ্য দেখতে পাই, এখানে আমরা ইন্টারাক্ট করতে পারি না, অর্থাৎ একমুখী ডাটা প্রবাহ। তো প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে যে নিক কি? এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো নিক কি? তো এনআইসি একটি হার্ডওয়্যার ডিভাইস যা একটি কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করতে পারে। অথবা তুমি সংক্ষেপে দিতে পারো যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডকে সংক্ষেপে এনআইসি বলা হয়। তারপর 2 নম্বরটা হচ্ছে লং টার্ম ইভ্যালুয়েশন মেবি এলটিই স্ট্যান্ডার্ড সম্বলিত মোবাইল ফোনের প্রজন্ম সম্পর্কে লিখো। তো এলটিই কোন প্রজন্মের মোবাইল ফোনে ছিল? এটা হচ্ছে 4G। তো এলটিই স্ট্যান্ডার্ড সম্বলিত মোবাইল ফোনের প্রজন্ম হলো 4G। মোবাইল ফোনের প্রজন্ম হলো 4G বা চতুর্থ প্রজন্ম, অর্থাৎ 4G অর্থাৎ 4th জেনারেশন। চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য হলো সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং, ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার। এর ফলে ল্যান, ওয়ান, ভিওআইপি, ইন্টারনেট প্রভৃতি সিস্টেমে প্রোটোকল ভিত্তিক ভয়েস ডেটা ট্রান্সফার সম্ভব হয়। এই প্রযুক্তির ডেটা ট্রান্সফার রেট 100 Mbps থেকে 10 Gbps পর্যন্ত হতে পারে, অর্থাৎ 1 Gbps পর্যন্ত হতে পারে। 100 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হতে পারে। 3 নম্বর প্রশ্ন কি বলছে যে দৃশ্যকল্প 1 এর ডেটা ট্রান্সমিশন মেথড, দৃশ্যকল্প 1 এর ডেটা ট্রান্সমিশন মেথডটা আলোচনা করার জন্য বলা হয়েছে। তো আবার পড়ি। আইসিটি শিক্ষক
শ্রেণীকক্ষে পাঠদানের সময় অসম বিরতিতে ডেটা ট্রান্সমিশনের কথা আলোচনা করলেন, যেখানে ক্লক সমন্বয়ের জন্য স্টার্ট ও স্টপ বিট পাঠানো হয়। তো আমরা জানি যে ৩ প্রকার আছে। এই যে এখানে আছে প্রশ্নের উত্তরটা এই যে এই দৃশ্যকল্প ১ এ ডেটা ডেটা ট্রান্সমিশন মেথডটি হলো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। সিনক্রোনাস, এসিনক্রোনাস এবং আইসোক্রোনাস। তো এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে ডেটা গ্রাহককে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। তুমি যদি এই চিত্র আকারে এটা অঙ্কন করে দেখাইতে পারো তাহলে আরো বেশি ভালো। এই যে ডেটা প্রবাহের দিক, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, এটা হচ্ছে প্রেরক, এটা হচ্ছে প্রাপক। তো এটা দুইটি বিটের মধ্যে বিরতি, এই যে বিরতি দিয়ে যায়। তারপর হচ্ছে স্টার্ট বিট, তারপর হচ্ছে স্টপ বিট। এই যে স্টার্ট স্টার্ট বিট, তারপর হচ্ছে স্টপ বিট। আর এখানে কি অসম বিরতি, এই যে বিরতি দিয়ে দিয়ে যাইতেছে। ওকে, তো তারপর দেখি কি বলছে যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মধ্যবর্তী মধ্যবর্তী বিরতির সময় সমান না হয়ে ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন কিবোর্ড দ্বারা ব্যবহারকারীর ডেটা এন্ট্রির গতি কখনো একরকম হয় না। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি অথবা দুটি স্টপ বিট ট্রান্সমিট করা হয়। প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহক তা তাৎক্ষণিক গ্রহণ করতে পারবে। যেমন যখন কিবোর্ডের কিতে চাপ দেওয়া হয় তখন প্রসেসর তা গ্রহণ করে এবং মনিটরে প্রদর্শিত হয়। যখন প্রয়োজন তখন ডেটা প্রেরণ করা যায় বলে এক্ষেত্রে প্রাইমারি স্টোরেজের ডিভাইসের প্রয়োজন হয় না। এটা একটা ভালো যে যখন প্রয়োজন তখন কি ডেটা প্রেরণ করা যায় বলে এক্ষেত্রে প্রাইমারি ডিভাইসের প্রয়োজন হয় না। তো এই তো ছিল ৩ নম্বর প্রশ্নের উত্তর। তো ৪ নম্বর প্রশ্নে কি বলছি যে এই যে দৃশ্যকল্প ২ এর ডিভাইসটি ক্ষেত্রে ডাটা ট্রান্সমিশন মোড ও ডাটা ডিস্ট্রিবিউশন মোড বিশ্লেষণ করো। একটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড এবং ডিস্ট্রিবিউশন মোড, দুইটা আহ, দুইটা বলছে এখানে। তো একটা তো আমরা বুঝতেই পারতেছি। তো এখন দেখি প্রশ্নের কি বলা হয়েছে। এই যে চার্জ দৃশ্যকল্প ২ এর ডিভাইসটি হলো টেলিভিশন। ওকে, যার ক্ষেত্রে ডাটা ট্রান্সমিশন মোড হলো সিমপ্লেক্স। যদি মোড হচ্ছে কি সিমপ্লেক্স মোড, কারণ একদিকে ডাটা প্রবাহিত হয়। এবং ডাটার ডিস্ট্রিবিউশন মোড হলো ব্রডকাস্ট, কারণ এটা ব্রডকাস্ট ব্রডলি সম্প্রচার করা। নিচে এ দুটি মোডের বিশ্লেষণ করা হলো। সিমপ্লেক্স মোড কি? যে পদ্ধতিতে ডেটা শুধু একদিকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। ডেটা একদিকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। এক্ষেত্রে প্রেরক শুধু ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু এই যে প্রেরক কি করতেছে আর গ্রাহক কি করতেছে, রিসিভ করতেছে মাধ্যম। ডিভাইস 1 ডিভাইস 2 সিমপ্লেক্স মোডের এরকম আঁকাই দিতে পারলে তুমি একটু নম্বর বেশি পাইবা। অর্থাৎ প্রেরক প্রাপকের কাছে ডেটা তো পাঠাতে পারে কিন্তু প্রাপক প্রেরকের কাছে পাঠাতে পারে না। উদাহরণ হচ্ছে রেডিও, টেলিভিশন। একইভাবে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানোর সিমপ্লেক্স মোডের অন্তর্ভুক্ত। তাছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেওয়া এই মোডের মধ্যে পড়ে। ব্রডকাস্ট মোড নেটওয়ার্কের কোনো একটি নোড, যেমন কি কম্পিউটার হতে পারে, প্রিন্টার হতে পারে, অন্য কোনো যন্ত্রপাতি হতে পারে, থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ করে। একে ব্রডকাস্ট মোড বলে। যেমন টিভি সম্প্রচার কেন্দ্র থেকে কোনো অনুষ্ঠান সম্প্রচার করলে তা সকলেই দেখতে পারে। এই ব্যবস্থায় একটি প্রেরক থেকে নেটওয়ার্কের অধীনে সকল প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে। ব্রডকাস্ট ট্রান্সমিশন শুধুমাত্র সিমপ্লেক্স হয়ে থাকে। এই যে এইটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ব্রডকাস্ট ট্রান্সমিশন শুধুমাত্র সিমপ্লেক্স হয়ে থাকে, শুধুমাত্র সিমপ্লেক্স হয়ে থাকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। সুতরাং টেলিভিশন সিমপ্লেক্স মোডে ব্রডকাস্ট পদ্ধতিতে অনুষ্ঠানমালা সম্প্রচার করে। টেলিভিশন হচ্ছে মোড হচ্ছে সিমপ্লেক্স মোড আর পদ্ধতিটি হচ্ছে ব্রডকাস্ট পদ্ধতি। ওকে, মোড হচ্ছে সিমপ্লেক্স, পদ্ধতি হচ্ছে ব্রডকাস্ট। তো এটা ছিল ৪ নম্বরের উত্তর। তো এখানে আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে যে ৩ নম্বর প্রশ্নটা এসেছিল তা নিয়ে আলোচনা করব। তো এখানে এই যে ডিভাইস, প্রথমে একটা ডিভাইস দেওয়া, তারপর এই ডিভাইস থেকে একটা কম্পিউটার, তারপর এই ডিভাইস থেকে আরেকটা ডিভাইস, এই ডিভাইসের আলাদা আরেকটা, দুইটা কম্পিউটার। তারপর এখানে বলছে যে প্রতিটি ডিভাইসে ব্রডকাস্ট করে এই যে এটা। আর এখানে বলছে যে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে নির্দিষ্ট পোর্টে সিগন্যাল পাঠায়। তো ম্যাক নির্দিষ্ট পোর্ট বললে আমরা জানি এটা কি, যে সুইচ হয়। ওকে, সুইচ হয়।
তো ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে নির্দিষ্ট পোর্টে সিগন্যাল পাঠায়। তো নির্দিষ্ট পোর্টে সিগন্যাল পাঠায়, এটা কাজ হচ্ছে সুইচে ব্রডকাস্টিং। আবার এটা দেখো যে এই যে এখান থেকে শাখা গেছে এখানে, এখান থেকে শাখা গেছে এখানে, আবার এই শাখা থেকে আরো 2টা শাখা বের হইছে, এইসব ইত্যাদি ইত্যাদি। তো তোমাকে এগুলা সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে সৃজনশীল পাঠতে হলে। তো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? প্রথম প্রশ্ন বলা হয়েছে বি সেট কি? তো বি সেট বা হচ্ছে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল হলো স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমে ছোট আকারের শক্তিশালী ট্রান্সমিটার অ্যান্টেনা, যা ভূমিতে স্থাপিত হয় এবং স্যাটেলাইটের সাথে ডাটা আদান প্রদান করে। তো বি সেটটা মুখস্থ করে নিবা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে একটা দশমিক হবে IEEE 802.11 ব্যাখ্যা করো। IEEE 802.11 বা 11 ব্যাখ্যা করো। তো এটা কোন প্রযুক্তি বা টোপোলজি, কোন প্রযুক্তি, এটা আমাদেরকে ধরতে হবে। তো IEEE 802.11 স্ট্যান্ডার্ড প্রযুক্তিটি হলো ওয়াইফাই। এটা কোন প্রযুক্তি? এটা হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই শব্দের পুনরূপ হলো ওয়্যারলেস ফিডিলিটি। ওয়াইফাই শব্দের পুনরূপ কি? ওয়্যারলেস ফিডিলিটি। তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি, যা উচ্চ গতির নেটওয়ার্ক ও ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগ সমূহ সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে ওয়াইফাই বলে। কম্পিউটার ও ডিজিটাল বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে সংযুক্ত করার একটি বিশাল কৌশল হলো ওয়াইফাই। এটি সাধারণত 2.4 থেকে 5 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত হয়ে থাকে। 50 থেকে কভারেজ বিস্তৃত হয়ে থাকে। তো এটা ছিল দুইয়ের উত্তর। তো তিনে কি বলা হয়েছে যে উদ্দীপক উল্লিখিত নেটওয়ার্ক টোপোলজি ব্যাখ্যা করে। এই যে উদ্দীপকে কোন টোপোলজি, আগে বলছিলাম এই যে এটা একটা মনে করো মেইন শাখা, এই শাখা থেকে এখানে আসছে, এখানে একটা গেছে, আবার এই শাখা থেকে ডিভাইস 2 থেকে আরো 2টা গেছে। তো এরকম শাখা প্রশাখা যদি থাকে তখন আমরা এটাকে বলি ট্রি কাঠামো বা ট্রি টোপোলজি। তো এখানে দেখি তারা কি বলছে। উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্ক টোপোলজিটি হলো ট্রি টোপোলজি। রাইট, ট্রি টোপোলজি। এই যে ট্রি অর্থাৎ গাছের যেমন বিভিন্ন শাখা প্রশাখা থাকে, ট্রি অর্থ গাছ আর শাখা প্রশাখা। তো ট্রি টোপোলজিতে কম্পিউটার বা নোডগুলো পরস্পর সাথে গাছের শাখা প্রশাখার ন্যায় বিন্যস্ত যুক্ত থাকে। এতে একাধিক স্তরের কম্পিউটার একটি কেন্দ্রীয় হোস্ট কম্পিউটার বা সার্ভারের সাথে যুক্ত থাকে। এই হোস্ট কম্পিউটারের সাথে স্তর বিন্যাস বা হায়ারার্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস, নেটওয়ার্ক, হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। এজন্য এটিকে হায়ারার্কিক্যাল টোপোলজি বলা হয়। যে ট্রি টোপোলজির আরেকটা নাম হচ্ছে হায়ারার্কিক্যাল টোপোলজি। ট্রি টোপোলজির আরেকটা নাম কি? হায়ারার্কিক্যাল টোপোলজি। এই ব্যবস্থাপনায় প্রতিটি স্তরের কম্পিউটার তার পরবর্তী স্তরের কম্পিউটারের জন্য অন্তর্বর্তী হোস্ট কম্পিউটার হিসেবে কাজ করে। তো এটা বলছে আর কি এরকম আর কি। এই যে কম্পিউটার ওয়ান, কম্পিউটার ওয়ানের হোস্ট হচ্ছে ডিভাইস 2, আবার কম্পিউটার 2 হোস্ট কি? ডিভাইস 2, আবার ডিভাইস 2 এর হোস্ট হচ্ছে ডিভাইস 1, আবার কম্পিউটার 3 এর হোস্ট হচ্ছে ডিভাইস 1। এটাই বলা হয়েছে এখানে। তো যে কম্পিউটারের পরে আর কোনো কম্পিউটার যুক্ত হয় না সেই কম্পিউটারকে পেরিফেরাল টার্মিনাল বা প্রান্তীয় কম্পিউটার বলে। এই যে কম্পিউটারের পরে আর কোনো কম্পিউটার যুক্ত হয় না সেই কম্পিউটারকে পেরিফেরাল টার্মিনাল বা প্রান্তীয় কম্পিউটার বলে। থ্রি টোপোলজির নেটওয়ার্ক সহজেই সম্প্রসারণ করা যায়। এক্ষেত্রে ডাটা প্রবাহ দ্বিমুখী হয়। ডাটা প্রবাহ কি হয়? দ্বিমুখী হয়। বড় ধরনের নেটওয়ার্কের গঠনের অন্যান্য টোপোলজির তুলনায় ট্রি টোপোলজি বেশি সুবিধাজনক। এক্ষেত্রে ডেটা নিরাপত্তাও সবচেয়ে বেশি। এই ছিল 3 নম্বরের উত্তর। তো এখন 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? এটা গেল যে 4 নম্বর উদ্দীপকের ডিভাইস 1 এবং ডিভাইস 2, ডিভাইস 1 এই যে ডিভাইস 2 আর এটা হচ্ছে ডিভাইস 2। ওকে, তো কি বলছে যে ডিভাইস 1 এবং ডিভাইস 2 এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? ডিভাইস ডিভাইস 1 এবং ডিভাইস 2 এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? এই যে এইটা হচ্ছে ডিভাইস 2 আর এটা হচ্ছে ডিভাইস 1। এটা হচ্ছে সুইচ আর এটা হচ্ছে ওকে। তো আমরা এখন দেখি সুইচ এবং হাবের মধ্যে কোনটা সুবিধাজনক তাই নিয়ে আলোচনা করার কথা। দেখি কি বলছে তারা। ডিভাইস 1 যেহেতু ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে নির্দিষ্ট পোর্টে সিগন্যাল পাঠায়, সুতরাং এটি হলো সুইচ। আগে বলেছিলাম যেহেতু নির্দিষ্ট পোর্টে সিগন্যাল পাঠায় তো এটি হচ্ছে সুইচ। অপরদিকে ডিভাইস 2 প্রতিটি ডিভাইসে সিগন্যাল ব্রডকাস্ট করে, সুতরাং এটি হলো হাব। তো হাব থেকে সুইচ অবশ্যই ভালো।
তো হাবের সাথে সুইচের তুলনামূলক সুবিধা নিচে ব্যাখ্যা করা হলো। হাব হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। অন্যদিকে সুইচ হলো বহু পোর্ট বিশিষ্ট একটি নেটওয়ার্ক ডিভাইস যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। হাব ও সুইচের কাজ প্রায় এক হলেও আজকাল অধিকাংশ ক্ষেত্রেই হাবের পরিবর্তে সুইচ ব্যবহৃত হয়। এর কারণ হলো হাব ও সুইচ উভয় বিভিন্ন কম্পিউটার ও পেরিফেরাল থেকে আসা কেবলগুলোকে সংযুক্ত করে, কিন্তু সুইচ এক্ষেত্রে অধিক বুদ্ধিমান যন্ত্র হিসেবে কাজ করে। এই যে সুইচ এক্ষেত্রে অধিক বুদ্ধিমান যন্ত্র হিসেবে কাজ করে। নোট দ্য লাইন। সুইচ এক্ষেত্রে অধিক বুদ্ধিমান যন্ত্র হিসেবে কাজ করে কার থেকে? অবশ্যই হাব থেকে। হাবের মতো এটি কেবল সংকেতগুলোকে ব্রডকাস্ট না করে বরং দুর্বল সংকেতগুলোকে অধিক শক্তিশালী করে তোলে। এছাড়াও এটি প্রতিটি কম্পিউটারের ম্যাকের পুনরূপ হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এমসিকিউর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এমএসি ম্যাক মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস ব্যবহার করে সুনির্দিষ্ট তথ্য কেবল সুনির্দিষ্ট কম্পিউটারে প্রেরণ করে। এটা খুবই ভালো। এই যে দুইটা বৈশিষ্ট্য পাইলা, একটা হচ্ছে দুর্বল সংকেতকে শক্তিশালী করে, আর একটা হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস ধরে সুনির্দিষ্ট কম্পিউটার ঠিকানা সুনির্দিষ্ট কম্পিউটারে পাঠায়। এর ফলে ডাটা সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। হাবের ক্ষেত্রে ডাটা একসাথে কেবল একদিকে যেতে পারে। তো এই যে ডাটা যেহেতু একদিকে যায় তো এটা কি হাফ ডুপ্লেক্স। কিন্তু সুইচের মাধ্যমে একই সাথে ডাটা পাঠানো ও গ্রহণ করা সম্ভব, যেটা হচ্ছে ফুল ডুপ্লেক্সে ডাটা আদান করা যায় এবং প্রদান করা যায়, আর হাফ ডুপ্লেক্সে শুধু ডাটা পাওয়া যায়। এজন্য হাব এর পরিবর্তে সুইচ ব্যবহার অধিক সুবিধাজনক। তো সুইচ কিসের জন্য সুবিধাজনক তার ব্যাখ্যাটাই এই 4 নম্বরে দিয়ে দিবেন বা দিয়ে দিবা। সো এই তো ছিল প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকের আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে স্কিলার বাংলাদেশের সাথেই থাকবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।